বিএনপি জোটের প্রার্থী হয়ে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলেও জানান তিনি। তবে ভোট করতে চান প্রতীক কোদালে। তিনি জানান, এ পর্যন্ত ১৩৮টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে তার দল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ৮ আগস্ট ২০২২ গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। ৭ সংগঠনের এই জোটের অন্যতম শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংসদ নির্বাচনে যাদের দলীয় প্রতীক কোদাল, এই প্রতীকে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় দলটি। স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ভোটের মাঠে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চূড়ান্ত করেছে ১৩৮টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা প্রথম যে তালিকাটা প্রকাশ করেছি সেখানে ১৩৮ জনের নাম আমরা বলেছি। তবে বিএনপির সঙ্গে যখন আমরা আলোচনা করব বা অন্যান্য দলের সাথে, তখন তালিকাটা নিশ্চয়ই এত দীর্ঘ হবে না। এই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিতে চান দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপির সঙ্গে সমঝোতা হলে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে প্রার্থী হতে চান তিনি। গণতন্ত্র মঞ্চের যে নির্বাচন প্রার্থীদের তালিকা, সেখানেও আমার নামটা ঢাকা-৮ আসনে গণতন্ত্র মঞ্চের দিক থেকেও ঘোষণা করা হয়েছে। এটা আমাদের বিএনপির সহ যুগপথের সকল শরিকদের, তারাও সবাই মোটামুটি জানেন। এখন বাকিটা নির্ভর করবে গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা সবার সাথে আলাপ আলোচনা করে তারপরে এটাকে যাওয়ার জন্য। ফলে আমার জন্য প্রার্থী হিসাবে এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। ২০২৬-এর নির্বাচনের মধ্য দিয়ে দেশ নতুন রাজনীতির পথে হাঁটবে বলে আশা করেন সাইফুল হক। জাতীয় নির্বাচন এবং গণভোটও আশা করি একই দিনে হবে। আমরা একটা এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর নিউজ কার্টন থেকে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা যাচ্ছি তার কাছে। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যে বিষয়টি জানতে চাই যে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেছে, তবে আপত্তি আছে বিএনপির। আপনাদের মতামত কি? জি, আপনাকে ধন্যবাদ। আমরা মনে করি নির্বাচন কমিশনের যে আরপিওর যে বিধানে তারা দলগুলোর নিজস্ব প্রতীকেই তারা নির্বাচন করা, এমনকি তারা জোটভুক্ত হলেও বিভিন্ন দলকে নিজস্ব প্রতীকেই নির্বাচন করবার তাদের যে প্রস্তাব বা তাদের মতন করে সিদ্ধান্ত, এটাকে আমি ইতিবাচকভাবে বিবেচনা করি। আমরা মনে করি যখন একটা রাজনৈতিক দল গঠন করা হয় তখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি থাকে, দলের নিজস্ব ভিশন থাকে, প্রোগ্রাম থাকে, কর্মসূচি থাকে। সুতরাং তিনি যখন নিবন্ধন করছেন, ইলেকশন কমিশন তো তাকে একটা নির্বাচনী যে প্রতীক বা সিম্বল, এটাও দলগুলোর নামে এটা বরাদ্দ করা হচ্ছে। সুতরাং পলিটিক্যাল, ইথিক্যালি, মোরালি আমরা মনে করি প্রত্যেকটা দলের নির্বাচন করলে তার নিজস্ব প্রতীকেই অংশ নেওয়া উচিত। জি, আপনারা তো ১৩৮ জনের প্রার্থী তালিকা করেছেন, তাদের প্রস্তুতি কেমন দেখছেন? না, এটা একটু হচ্ছে, সংশোধনটা বলি। এটা আসলে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা ১৩৮ জনের নাম আমরা প্রাথমিক তালিকা দিয়েছি। আর সেই তালিকার মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরও ২১ জনের নাম সেখানে আছে। আমরা আমাদের প্রাথমিক প্রস্তুতি বলতে, ধরুন ঢাকা-৮ আসনে তো যেখানে আমার নাম বা সেটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অথবা গণতন্ত্র মঞ্চগতভাবে যেটা ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে তো একটা দীর্ঘদিন, যেখানে ৫০ বছর আমার ছাত্র জীবন থেকে শুরু করে প্রায় গোটা রাজনৈতিক জীবনটাই বলতে পারেন এখানে। তো সেখানে আমরা আমাদের রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজ, প্রচার, গণসংযোগ, এবং গতকালও আমরা শহীদ মিনারে একটা বড় সমাবেশ এবং বড় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রার্থিতা এবং বিশেষ করে আমাদের কোদাল মার্কাকে সামনে রেখে। এর বাইরে আমাদের বিভিন্ন জেলাতে আমরা ৮ এবং ১৮ সালে যেসব নির্বাচনী এলাকাতে আমরা অংশ নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছু জায়গা আছে যেবার আমরা নির্বাচনে আমাদের প্রস্তুতি চলছে। নতুন করে আরো অনেকগুলো অঞ্চল গড়ে উঠেছে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা তাদের দলীয় প্রতীক কোদাল নিয়ে
রাজনৈতিক সাংগঠনিক যোগাযোগ, গণসংযোগ, তারপরে বিভিন্ন পাড়া বৈঠক, উঠান বৈঠক, যেটা মোটামুটি অব্যাহত আছে। আর আপনি জানেন আমাদের তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে পার্টি যেমন একটা পরিচিতি হয়েছে, ধরুন আমাদের পার্টি নেতৃত্বের একটা ব্যাপক একটা পরিচিতি, সম্মান মর্যাদার জায়গাটা তৈরি হয়েছে। মানুষের তো এক ধরনের ইতিবাচক, খুবই উষ্ণ একটা মনোভাব আছে। এবার মানুষ একদিকে যেমন প্রতীকে ভোট দেবে, পাশাপাশি ব্যক্তি এবং ব্যক্তির রাজনৈতিক জীবন, তার সততা, দক্ষতা, যোগ্যতা এবং তার যে আদর্শ নিষ্ঠা, নিশ্চয় মানুষ এগুলোকেও তারা বিবেচনার ভেতরে এবার নেবেন বলে আমাদের ধারণা। বিশেষ করে আমাদের ভোটারেরা মনে করি এবার তারা অনেক সচেতন। এবার তারা প্রতীকের পাশাপাশি বিশেষ করে ব্যক্তির গুণাবলী, তার যে রাজনৈতিক জীবন, এটাকেও তাদের বড় বিবেচনার প্রশ্ন হবে বলে আমাদের ধারণা। নিশ্চয়ই আপনাকেও এই বিষয়টি স্পষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি আমরা দেখছি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তো সবার মধ্যেই এক উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ এবং সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা আপনারা কেমন দেখছেন? না, আমি মনে করি সরকারের দিক থেকে আন্তরিকতার আমি ঘাটতি দেখছি না, কিন্তু সরকারের প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি বা বাস্তব কার্যকারী পদক্ষেপের ঘাটতি আছে বলে আমার ধারণা। এখনো পর্যন্ত প্রশাসন বা ল এনফোর্সিং এজেন্সিস, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনো পুরোপুরি পেশাদারি দায়িত্বের মধ্যে আনা যায়নি। এর বাইরে তো আপনি জানেন যে সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনমনের সংশয় আছে, বিভিন্ন প্রশ্ন, সন্দেহ আছে। যেটা দেখলাম যে বিএনপি, জামাত বা এনসিপি তারা সরকার প্রধানের সঙ্গে দেখা করে তারাও এটা বলেছেন, আমরাও অনেক আগে থেকে বলে আসছি, সরকার যেহেতু চরিত্রের দিক থেকে দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, সুতরাং কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত সরকারের থাকবার কথা না। সরকারকে বাস্তবে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়েই তাদেরকে কাজ করতে হবে। আমি আশা করবো যেটুকু চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে, যেমন ধরুন জবরদখল হবে কিনা, সন্ত্রাস হবে কিনা, আবার ধরুন আগের ধারায় কোনো একটা তো সেখানে অবৈধ অর্থ এবং বিশেষ করে পেশি শক্তির একটা উন্মত্ত ব্যবহার হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে, ঝুঁকি আছে। আমরা নিশ্চয়ই দেখতে চাইবো সরকার, নির্বাচন কমিশন মিলে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে যেসব বাধা আছে সেগুলোকে ঐক্যবদ্ধভাবে তারা মোকাবেলা করে 17 বছর পর আমরা যে নির্বাচন অপেক্ষা করছি, সরকার প্রধান যেটা বলেছেন, তিনি ইতিহাসের একটা সেরা নির্বাচন এবার তিনি করতে চান। তাহলে ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুতিটাও সেরা থাকার দরকার। তার মানে সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের কথাটাই বললেন, যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তার পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেনি বা চরিত্রের মধ্যে আসতে পারেনি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে বা সরকারের কাছে আপনার চাওয়া কি, যে এই পেশাদারি চরিত্রের মধ্যে আনতে হলে কি পরামর্শ আপনার থাকবে বা কি চাওয়া? আমার প্রথমত পরামর্শ হচ্ছে যে প্রশাসনকে ঢেলে সাজানো দরকার। যেসব কর্মকর্তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ আছে, যাদের দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, নির্বাচনী দায় দায়িত্ব থেকে তাদেরকে বাইরে রাখা দরকার। 1, 2 হচ্ছে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে এখনো পর্যন্ত আস্থার যথেষ্ট ঘাটতি আছে। তাদেরকে আস্থার মধ্যে নিয়ে তাদের যে দায়িত্ব, তারা বিশেষ তাদের জবাবদিহিটা হচ্ছে জনগণের কাছে বা সরকারের কাছে, বিশেষ কোন দলের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা প্রশাসনের জবাব। সুতরাং তাদের এই পক্ষপাতহীন ভূমিকা আমরা নিশ্চয়ই দেখতে চাইবো। এবার অবশ্যই জনাব সাইফুল হক, আমরাও আশা করছি পক্ষপাতহীন একটি নির্বাচন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।